সুপ্রিয় দর্শক, সম্ভব এবং অসম্ভব শব্দ দুটোকে কিন্তু আমরা নেগেটিভ কিংবা পজিটিভ দুই অর্থেই দাঁড় করাতে পারি। যেমন ধরুন, করোনা নিয়ে সরকারের নতুন যে লকডাউন বাস্তবায়ন করার আজকের ঘোষণা, সেটিকে যদি আমরা একটা ন্যারেটিভ দাঁড় করাই তাহলে কিন্তু দেখা যাবে যে প্রায় 18 কোটির দেশে এখন পর্যন্ত কিন্তু আমাদের 2 কোটি মানুষকে টিকার আওতায় আনা যায়নি। সেখানে সরকারের যে নতুন লকডাউন 10 তারিখ পর্যন্ত ঘোষণা করা হলো, সেখানে দেখা যাচ্ছে যে 11 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে যারা টিকা নেয়নি তারা ঘর থেকে বের হতে পারবে না। এখন সবাই একটি প্রশ্নই করছে যে আচ্ছা, সম্ভবকে অসম্ভব করাই কি সরকারের কাজ, নাকি অসম্ভবকে সম্ভব করাই সরকারের কাজ? কোনটি সরকারের কাজ? মানুষ আসলে কোনটি কাজ বেছে দিবে? কি করবে মানুষ? 10 তারিখের পর 11 তারিখ টিকা নেওয়া হয়নি এবং এখন পর্যন্ত যতটুকু জানা যায় এবং তথ্য বলছে যে 1,14,00,000 টিকা দেশের হাতে মজুদ আছে এবং টিকা এসেছে দেশে 2,49,00,000। 83 লাখ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, 43 লাখের কিছু উপরে মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তাহলে এই যে আবার নতুন করে লকডাউন কিংবা এই সিদ্ধান্তগুলো কতখানি কার্যকর হবে? আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ঘরে বাইরে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ফরহাদ হোসেন, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক, রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর। আমরা অপেক্ষা করব আর একজন সম্মানিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হকও আমাদের সাথে যুক্ত হবেন। আমি আলোচনা শুরু করছি। প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি এবং আলোচনা শুরু করব জনাব ফরহাদ হোসেন আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা মাননীয় মন্ত্রী শুনতে পাচ্ছেন? যে জায়গাটা আসলে শুরুতেই জানতে চাচ্ছি, আবার লকডাউনের ঘোষণা আজকে নতুন করে আপনারা দিলেন এবং সবচেয়ে বড় যে জায়গাটা জানতে চাই, 11 তারিখের পর 18 বছরের কেউ টিকা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। সরকার যেখানে সকলের টিকাটা নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত, তাহলে এই সিদ্ধান্তটা কি বৈষম্য নিয়ে আসবে কিনা? এবং জনস্বাস্থ্যবিদরা যেখানে সকলকে বলছেন যে 80% মানুষকে টিকা দিতে হবে, সেখানে হয়তো এই পর্যন্ত যে হিসাব বলছে 2 কোটি মানুষকে টিকার আওতায় আনা যায়নি। তাহলে এই সিদ্ধান্তটা আসলে কি করে বাস্তবায়িত হবে? জি, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা তো সর্বতোভাবে চেষ্টা করছি যে এই করোনা পরিস্থিতিকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। আমাদের যে কৌশল নির্ধারণের ক্ষেত্রে আপনি দেখেছেন যে আমাদের এখন যে কৌশল, অবশ্যই এই করোনা মোকাবেলাতে সারা বিশ্ব জুড়ে যেটা এখন সকলে যেটি প্র্যাকটিস করছে, একটি হচ্ছে ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং সেটি আমাদের প্রচেষ্টা চলছিল এবং আমাদের এখন মোটামুটি একটা ভালো সাপ্লাই এখন আমাদের কাছে আছে। আমরা এ পর্যন্ত 1,20,00,000 মানুষকে প্রথম ডোজ দিতে পেরেছি, 50 লক্ষ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হয়েছে। আমাদের হাতে আজ অবধি 1,23,00,000 টিকা আমাদের কাছে আছে। অগাস্টে আমাদের আরো 1 কোটি টিকা আমাদের নিশ্চিত হবে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই যে এখন 7 তারিখ থেকে যে টিকা দান কর্মসূচি, যেটা আমাদের একটা আপনি বলতে পারেন যে স্পেশাল ইনিশিয়েটিভ আমরা নিতে যাচ্ছি, ইউনিয়ন পর্যায়ে 7 তারিখ থেকে যে দেওয়াটা শুরু হবে, 7 তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং এর আওতায় যাতে করে যারা আপনার বিভিন্ন কর্মের সাথে জড়িত আছে, বিশেষ করে যদি আমরা আগামীতে দোকানপাটগুলো খুলতে হবে, আমরা কিন্তু এই যে আপনার বিধিনিষেধগুলোকে কিন্তু আমাদের শিথিল করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাই দোকানপাটে যারা আছেন, যারা দোকান মালিক আছেন, দোকানে যারা কর্মচারী আছেন 18 বছরের মধ্যে, তারা যাতে করে টিকাটা নিতে পারে সেটা আমরা উদ্বুদ্ধ করছি। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন শ্রেণী পেশা যারা অ্যাকচুয়ালি এই কোমরবিডিটি আছে, বিশেষ করে আমরা জানি যে 40-এর উপরে বা 50-এর উপরে যাদের মৃত্যু সংখ্যা একটু বেশি বা 60-এর উপরে মানুষ যাদের মৃত্যু সংখ্যা বেশি, তাদেরকে প্রায়োরিটি দেওয়া, যে তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা। এখানে গর্ভবতী মা যারা আছে তাদের জন্য কিন্তু স্পেশাল ব্যবস্থা, যে তাদেরকে যাতে করে আমরা এই টিকার আওতায় আনতে পারি। তো আমাদের এখন একটা সুযোগ তৈরি হচ্ছে, আমরা চাচ্ছি যে টিকা দিতে, তার পাশাপাশি আমরা মাস্কের উপরেও জোর দিচ্ছি যাতে করে আপনার প্রত্যেকে মাস্ক পরে এবং সেভাবে কিন্তু আজকের আলোচনা অত্যন্ত আমি বলবো যে কার্যকরী এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই করোনাকে আমরা কত কার্যকরী ভাবে মোকাবেলা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অত্যন্ত চমৎকার একটি আলোচনা হয়েছে। আমরা আমাদের এই যে ওয়ে আউটটা বের করার চেষ্টা করেছি, আমাদের একটা রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করেছি এবং কোনটার পরে কোনটা আমরা করবো। সেক্ষেত্রে কিন্তু আমরা চাচ্ছি, আমরা এর আগে দেখেছি যখন টিকা দিতে যায় অনেকে কিন্তু আসেনি, তা আমরা কিন্তু মাননীয় আমাদের আজকের সভাপতি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী, তিনি বলতে চেয়েছেন যে আসলে এখানে সকলকে সচেষ্ট হতে হবে, সকলকে সক্রিয় হতে হবে
এবং যারা এই ব্যবসা বাণিজ্যগুলো করতে চাচ্ছেন, দোকান খুলতে চাচ্ছেন, তাদেরকে আসলে টিকার আওতায় আসতে হবে। তা না হলে তিনি নিজে আক্রান্ত হয়ে ওই দোকান থেকে অনেক লোককে সংক্রমিত করে ফেলবেন। তো সেই বিষয়টি আমরা আসলে এখানে যে জায়গাটা জানতে চাই জনাব ফরহাদ হোসেন, আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে আগে কিন্তু টিকা নিয়ে এক ধরনের নানামুখী মানুষের ভয় ছিল, সেটা হয়তো রাজনৈতিক প্রতিপক্ষগুলো ওই ভয় ছড়িয়েছিল নানা মহল থেকে, কিন্তু এখন কিন্তু মানুষ সকলে টিকা চাইছে, মনে হচ্ছে বাঁচতে গেলে আমাকে টিকাটা নিতেই হবে। কিন্তু এই যে বাঁচতে গেলে টিকাটা নিতে হবে, সেই পর্যাপ্ত টিকাটা কি সরকারের হাতে আছে কিনা, যদি আপনি শুরুতেই একটা পরিসংখ্যান দেখিয়েছেন, এবং 18 বছরটা একটা প্রশ্নবিদ্ধ করছে যে 18-র ঊর্ধ্বে যারা টিকা নেওয়া ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না যারা, তাহলে কি সরকার কতদিন এই 18 বছরের ঊর্ধ্বে যারা তাদেরকে টিকার আওতায় আনবে? না, আমাদের তো টিকা পাওয়ার সাপেক্ষে আমরা দেওয়ার চেষ্টা করব। আবার অনেকে দেখা যাচ্ছে যে আমরা উদ্বুদ্ধ করছি, এই জন্য আমরা কিন্তু এখানে বলেছি দোকানপাট খোলার বিষয়। দোকানে যারা কর্মচারী রয়েছেন, বিশেষ করে যারা, কারণ আপনি জানেন দোকানে যদি কর্মচারী আক্রান্ত থাকে অথবা দোকানদার আক্রান্ত থাকে, যিনি সেলসম্যান, যে লোকটি ওখানে কেনাকাটা করতে আসবে সে আক্রান্ত হয়ে যাবে। অতএব এখানে কিন্তু কতগুলো জায়গা খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে মনে করেন যে তিনি কাপড়ও বিক্রি করছেন, সাথে করোনাও দিচ্ছেন। তো এরকম যে বিষয়গুলো, সেই জায়গাটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আবার দেখেন, আমরা গণপরিবহন সীমিতভাবে আমরা চালু করতে চাই, সেখানে ড্রাইভার কন্ট্রাক্টর যারা আছেন ওখানে গণপরিবহনে, তাদের যেন টেকা দেয়া থাকে। কারণ তিনি দেখা যাচ্ছে আক্রান্ত, তিনি যে সুপারভাইজার আছেন তিনি ওই যাত্রীদেরকে করোনা দিচ্ছেন, তাহলে তো সমস্যা। তাহলে আমরা কিন্তু টার্গেট গুলো করেছি এইভাবে, আমরা একটা মানে ভালো উদ্দেশ্য নিয়ে এটা করতে চাই এবং সকলকে উদ্বুদ্ধ করতে চাই। আমাদের জি জনাব ফরহাদ হোসেন মাননীয় প্রতিমন্ত্রী, আমি একটু থামাচ্ছি আপনাকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী আকম মোজাম্মেল হক। আমি একটু তাকে যুক্ত করে নিতে চাই, তার থেকে আরেকটু শুনতে চাই, তারপরে আমি ডক্টর বেনজীর আহমদ আপনার কাছে ফিরবো এবং পরে আবার ফিরছি ফরহাদ হোসেন আপনার কাছে। আকম মোজাম্মেল হক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। জি, আজকে করোনা মোকাবেলা করার জন্য আজকে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকের পর, কিন্তু সেই লকডাউন নিয়ে আপনারা 10 তারিখ পর্যন্ত লকডাউন বাড়িয়েছেন, 10 আগস্ট পর্যন্ত লকডাউন বাড়বে, কিন্তু এখানে বলা হচ্ছে 10 তারিখ থেকে দোকানপাট খুলবে, সীমিত আকারে যানবাহন চলবে, 11 তারিখের পর থেকে 18 বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন নেওয়া ছাড়া রাস্তায় চলতে পারবে না, অমান্য করলে শাস্তি। কিন্তু এখন যেটি প্রশ্ন যে 18 ঊর্ধ্বে এই বিষয়টি জনাব ফরহাদ হোসেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু টিকা নেওয়া ছাড়া দোকানপাট খোলা যাবে না, দোকান মালিকরা দোকান খুলতে পারবেন না। এটা যেমন একটি বড় প্রশ্ন যে খুলতে পারবেন না, কিন্তু টিকা দিয়ে খুলতে হবে। কিন্তু গার্মেন্টসের যারা শ্রমিক 40 লক্ষ ওয়ার্কার, গার্মেন্টস তো খুলে গেছে, সেই ওয়ার্কারদের কি টিকা দেওয়া হয়েছে? এবং আমরা এই জায়গাটি একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা ওই গার্মেন্টসের জন্য ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হচ্ছে, সেখানে প্রত্যেক গার্মেন্টসে গিয়ে আপনার যে কয়দিন লাগে, কারণ কোথাও গার্মেন্টস 5,000, কোথাও 20,000, 7,000, 10,000, সেখানে 8-10টা করে বুথ করে আমরা গার্মেন্টস শ্রমিকদেরকে গার্মেন্টস গিয়ে তাদেরকে টিকা দিয়ে আসবো, সেই জন্য ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হবে, সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আর যে 18 বছর, এটা এই জন্য আমরা সমস্যা মনে করি নাই। নিশ্চয়ই আপনি ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আমরা 14,000 কেন্দ্র থেকে বাংলাদেশে টিকা দিব। এতদিন হয়তো 1-150 কেন্দ্র থেকে দেওয়া হতো, এখন 14,000। প্রত্যেক ইউনিয়নে 18টি করে কেন্দ্র থাকবে, প্রত্যেক ওয়ার্ডে 2টি, অর্থাৎ ইউনিয়নে 18টি করে কেন্দ্র থেকে একসাথে টিকা দেওয়া হবে 7 তারিখ থেকে। সেইভাবে টিকা সেখানে পাঠানো হয়েছে, সেইভাবে ট্রেন কর্মী যারা ইপিআই কর্মকাণ্ডের সাথে আজকে প্রায় 20 বছর যাবত জড়িত, ওনারা সেখানে আছেন। আমাদের সেই ম্যান পাওয়ার আছে সমস্ত। এখন যারা টিকা নেবেন, সাথে সাথে যাতে আমরা ওয়েবসাইটে তাদের নামটাও তালিকাভুক্ত করতে পারি, সেই টেকনোলজিও আমাদের আছে। আপনারা জানেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, তার মাধ্যমে, অথবা একটা গ্রামে বহু ছেলেদের কাছে এখন আপনার আছে, মানে আপনার কম্পিউটার আছে, যার মাধ্যমে আমরা মানে ওয়েবসাইটে দিয়ে দিব। এবং প্রত্যেকটা লোক একদিনে তার টিকা পাবেন, এটা চলমান প্রক্রিয়া। যিনি বের হবেন না, সেই জায়গাটাতে মাননীয় মন্ত্রী একদিনে তো সকলকে, সারা দেশের মানুষকে টিকা দেওয়া সম্ভব না, এটা তো অপেক্ষায় থাকতে হবে। তাহলে অপেক্ষায় 18 বছরের ঊর্ধ্বে মানুষ কতদিন থাকবে, কতদিন ঘরে থাকবে? আমরা ইনশাআল্লাহ 1-1.5 মাসের মধ্যে, কিন্তু সব লোক তো আর বাইরে যায় না, বাড়ির থেকে বাইরে সব মানুষ যায় না,
যারা মনে করে যে আমার যেতে হবে, কিন্তু দয়া করে টিকাটা আগে নিয়ে নেবেন এবং আমরা পর্যায়ক্রমে দিব। আমাদের ইনশাআল্লাহ পাইপলাইনে যে টিকা আছে আমরা যেভাবে প্রোগ্রাম করেছি আমরা পজিটিভলি দেখতে চাই। আশা করি ইনশাআল্লাহ আমাদের এই পরিকল্পনা সফল হবে। আমরা ধরে নিয়েছি যে 1 কোটি মানে 2 কোটি লোক চলাফেরা করে, 17 কোটি মানুষের সব মানুষ কিন্তু রাস্তাঘাটে বের হয়ে আসেন, এখানে সেখানে যাতায়াত করেন। এক কথায় তো আমাদের যখন মায়েরা বোনেরা আছে 7.5 কোটি 17 কোটি লোক ধরি, সেখানে সর্বোচ্চ 1 কোটি লোক চলাফেরা করে, প্রায় 7.5 কোটি লোকে ওনারা মানে বের হন। 1 কোটি আমরা ধরলাম, এরকম শিশু বাচ্চা এগুলো বাদ দিয়ে যা হয়। আজকে যে আপনারা মাননীয় মন্ত্রী যে প্রশ্নটি আপনি এই মাসের মধ্যে যদি আমরা 4 কোটি টিকা আমরা দিয়ে দিতে পারি, বা আগামী মাসের মধ্যে যদি আমরা 5 কোটি টিকা দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ সেই সক্ষমতা আমাদের আছে, ইনশাআল্লাহ পাইপলাইনে তা আছে, তাহলে আমরা এই অবস্থাটা ওভারকাম করতে পারবো। আর সবাই যে একদিনে দিবে তা না, যার দরকার আমরা ধরে নিচ্ছি যে এরকম শ্রমিক দোকানদার সারা বাংলাদেশে 20 লক্ষ হবে না। আমরা তো 1 সপ্তাহের মধ্যে 1 কোটি লোকের টিকা দিচ্ছি এই 4 দিনে। আমরা সেখানে 1 সপ্তাহে 4 দিনে 1 কোটি লোককে আপনাদের টিকা দেওয়ার মাননীয় মন্ত্রী টার্গেট, কিন্তু টিকা দেওয়ার 2 দিন পরে কি আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে কিনা, যে আমি টিকা দেওয়ার পরে নিরাপদ হয়ে গেলাম, পরের দিনে যে দোকান খুলে ফেললাম, তাহলে সেই জায়গাগুলো। এবং গণপরিবহন সীমিত আকারে বলছেন চলবে, গণপরিবহন যারা চালাবেন ড্রাইভার এবং হেল্পার তারা তো নিশ্চয়ই টিকা দেওয়া থাকবে, যাত্রী যারা উঠবেন তারা যদি টিকা দেওয়া না থাকে শনাক্ত করবেন কি করে? মাস্ক ব্যবহার করবেন এবং সেগুলো যে সমস্ত মানে আপনার স্বাস্থ্যবিধি তিনি মেনে চলবেন, শুধু টিকাই থাকবেন, মাস্কও ব্যবহার করবেন। কাজে আমরা আশা করছি যে আমরা যে, কারণ সবকিছু তো সবসময় বন্ধ রাখার চেয়ে এদের তো চালু, যেমন মানুষের জীবন আমাদের কাছে খুবই মূল্যবান, একই সাথে মানুষের জীবিকাটাও বিবেচনায় আমাদের নিতে হয়েছে, যে মানুষকে তো বাঁচতে হবে। জি মাননীয় মন্ত্রী, আপনাদের সকল প্রচেষ্টায় আমরা বুঝতে পারছি এবং আপনি পরিষ্কার করে বুঝালেন। জি আমাদের আন্তরিকতা নিয়ে আমরা আশা করছি, তারপরে যদি কোনো কারণে আমরা দিতে না পারি হয়তো আমরা একটা শিথিল করতে পারবো বা সময় বাড়িয়ে দেবো। আমরা বলছি 11 তারিখের পর থেকে আমরা আইনের আওতায়, যদি আমরা দেখা যায় যে আমরা দিতে পারলাম না, তাহলে তো আমরা আরো 2 দিন বাড়িয়ে দেবো। আচ্ছা, আমরা দেওয়াটাও নিশ্চিত করব। মানে লকডাউন মানে টিকা কার্যক্রমটা যদি কোনো না কোনো ভাবে অব্যাহত হয়, তাহলে 10 তারিখের পর আবারও লকডাউন বাড়তে পারে বলছেন। শুধু যে আমরা আইন প্রয়োগ করব এরকম হুমকি দিচ্ছি বা মানে ছোটা ঘুরতে চাই তা না, আমরা আবার নিশ্চিত করতে চাই সে দেওয়ার সে সুযোগটা যেন তার থাকে। আইনটা করলাম মানার সুযোগটা থাকতে হবে। কাজে আমরা টিকা দিয়েই এই কথা বলবো যে আপনি টিকা ছাড়া কেন বের হলে? টিকা দিতে হবে, ঘরে থাকতে হবে, 18 বছরের ঊর্ধ্বে যারা টিকা নেওয়া ছাড়া ঘরে বের হতে পারবে না। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনাদের হাতে এখন টিকার মজুদ আছে কত কোটি? আমাদের টিকা এখন তো আমরা 1 কোটি দিচ্ছি, আমাদের পাইপলাইনে যা আছে এই মাসের মধ্যে আমাদের 2 কোটির বেশি টিকা আমরা এই অগাস্ট মাসের মধ্যেই আরো দিতে পারবো। ইতিমধ্যে 1 কোটির উপরে টিকা আমরা দিয়েছি। এই 3 কোটি লোক যারা মুভ করে, কিন্তু গুরুত্ব তো সবার আগে সবাই দিচ্ছে, বলছেন সিনিয়র সিটিজেনকে আগে দিতে হবে, ওয়ার্কারদের দিতে হবে, যারা 31 লাখ স্টুডেন্ট আছে তাদেরকে দিতে হবে, আবার যারা গর্ভবতী মা আছে তাদের দিতে হবে। কিন্তু টিকা আছে 1 কোটি 14 লাখের বেশি, তাহলে কি করে সম্ভব? আজকে যদি 8 লাখ টিকা এসেছে, আপনার যে ধরেন ওই যে ওয়ার্কার, সেটা ক্রাশ প্রোগ্রাম নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারী বা একটা গ্রুপ শিক্ষক এদেরকে নেওয়া হয়ে গেছে। তাতে আশা করছি, আমরা আশাবাদী, তারপর যদি কোনো কারণে দেখা যায় কোনো রকম জটিলতার সৃষ্টি হয়, এটা তো কোনো কোরআন হাদিসের বাক্য না যে এটা মানে অমর অক্ষয়। প্রয়োজনে আমাদের যদি আরো কোনো পদক্ষেপ নিতে হয় সেটাও আমরা নিব, কারণ জনগণ মানুষের জীবন আমাদের কাছে প্রধান, সেই সাথে জীবিকাটাও প্রাধান্য পাচ্ছে। জি, আপনি থাকুন মাননীয় মন্ত্রী, দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই, যাতে আমাদের কার্যক্রমটা সুষ্ঠুভাবে মাননীয় মন্ত্রী থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি একটু করে যেতে চাই ডক্টর বেনজির আহমেদ আপনার কাছে। বেনজির আহমেদ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আজকে আবার নতুন ঘোষণা, এবং ঘোষণায় কি কি আছে নিশ্চয়ই আপনি অবগত আছেন। আমি নতুন করে সেগুলোর আর পুনরাবৃত্তি করব না, কিন্তু যে ঘোষণাগুলো এসেছে সেই জায়গাগুলো কে নিয়ে আপনি আমাদেরকে কি আসলে বলবেন, যে 18 বছরের ঊর্ধ্বে টিকা দেওয়া ছাড়া কেউ বাড়ির বের হতে পারবে না। আমাদের হাতে কি যথেষ্ট টিকা আছে? না, এটা আসলে সম্ভব না। টিকা আছে, এটাই বড় ইস্যু না।
ধরুন আমাদের 18 বছরের ঊর্ধ্বে মোটামুটি 70% মানুষ বাংলাদেশে। তো 70% যদি হয় তাহলে 12 কোটি 60 লাখ মানুষ যদি 18 কোটি ধরিয়া, পর্যন্ত আমরা 2 ডোজ টিকা দিয়েছি মাত্র 45 লক্ষ। তো সুতরাং 18 বছর ঊর্ধ্বে যারা আছে এই 12 কোটি লোককে টিকা দেওয়া 11 তারিখের মধ্যে, এবং 2 ডোজ না দিলে আমরা টিকা দেওয়া মানে বুঝি যে 2টো ডোজ টিকা দিতে হবে। একটা ডোজ টিকা দিলে আপনি যেটা প্রথমেই প্রশ্ন করেছিলেন মাননীয় প্রতিমন্ত্রীকে, সেটাই সত্যি যে টিকা দেওয়ার সাথে সাথে তো আর প্রতিরোধ হয় না। এখানে ইন্টেনশনটা ভালো যে আমরা চাই মানুষ টিকা নিক বেশি, কিন্তু এই ঘোষণাটা আসলে মানে ভালোর চেয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে। মানে যেটা আদৌ সম্ভব না সেরকম একটা ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলে তাহলে তখন হয় কি যে মূল যে ইন্টেনশনটা এটা প্রশ্নবিদ্ধ হতে শুরু, যে আসলে আমরা টিকা বেশি করে দিতে চাই। আর মাননীয় 2 জন মন্ত্রী যেটা বলেছেন সেটা কিন্তু আমরা আগে থেকেই বলছিলাম। যেমন ধরুন যারা আমরা বলি সুপার স্প্রেডার, তাদেরকে আমরা আগে টিকাটা দিয়ে ফেলতে পারি কিনা, সেটার মধ্যে ছিল গণপরিবহনের চালক, হেল্পার, ঠিক একইভাবে বিক্রেতা। কিন্তু সেটা কিন্তু আগে উদ্যোগ নেওয়া হয়নি। ধরুন আমরা প্রথমে 55 বছরের উপরে টিকা দিচ্ছিলাম, যখন সেটা লোকজন টিকা নিচ্ছিল না সঙ্গত কারণে, কিছু বাধার কারণে, বিশেষ করে গ্রামের লোকজন, তখন আমরা সেটা 40 বছরে নামালাম। 40 থেকে 55 বছরের আলাদা কোনো মেরিট নেই দেওয়া। আমরা যদি সেই সময় এটা করতাম যে যেমন ধরেন এই সুপার স্প্রেডার যারা, কিংবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না, তাদের শিক্ষক কর্মচারী কিংবা 18 বছরের মধ্যে শিক্ষার্থীদের, তাহলে এতদিন হয়তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারতাম, এবং আমাদের এই সুপার স্প্রেডার যারা, তাদের এতদিনে আমরা 2 ডোজ টিকা দিয়ে তাদেরকে আমরা আসলে এখন সুরক্ষিত রাখতে পারতাম এবং তারা ছড়াতো না। তো সেটা আমরা যে কোনো কারণেই হোক করতে পারিনি। কিন্তু এখন সরকার কিন্তু বাধাগুলো দূর করছেন, এবং এই বাধাগুলো আমরা আগে থেকেই বলছিলাম যে যেমন ধরুন বাধা রেজিস্ট্রেশনের, ওয়েবসাইট দিয়ে রেজিস্ট্রেশন করা গ্রামের মানুষের পক্ষে সম্ভব না। সরকার কিন্তু এই বাধাটা তুলে দিয়েছেন এবং আমরা সেজন্য জানাই। ঠিক একইভাবে আমরা বলতাম যে টিকা কেন্দ্রগুলো মানুষের বাড়ির কাছে নিয়ে যেতে হবে, যাতে করে গ্রামের মানুষ সহজে টিকা দিতে পারে। এবার সেটাও হচ্ছে, আমাদের উপজেলায় এখন ওয়ার্ড টিকা দিচ্ছে। তো সুতরাং সরকার ইতিমধ্যেই এই বাধাগুলো তুলে নিচ্ছেন, এবং পাশাপাশি সবচেয়ে বড় যেটা বিষয় টিকার ক্ষেত্রে, সেগুলো টিকার প্রাপ্যতা, টিকা নিয়ে আসা। সেক্ষেত্রে সরকার অনেক দারুণ সাফল্য দেখিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি আমরা এমন ঘোষণা দিলে যাতে করে যেটা বাস্তব না, যেটা করতে পারবো না, তাতে করে অনেক সময় সরকার বিব্রত হয়। আমরা চাই না আমাদের সরকার বিব্রত হোক। সুতরাং আমার মনে হয় ওটা বাস্তব না। ডক্টর বেনজির, আমি যে বিষয়টি জানতে চাই, আপনি যেটা বলছেন যে দেরিতে হলেও সরকার, আপনারা যে আজকে সিদ্ধান্ত নিয়েছে সেই জায়গাটুকু আপনারা বহুদিন ধরে বলে আসছিলেন, কিন্তু দেরিতে হলেও আজকে যে সিদ্ধান্ত নতুন করে দেখছি সেটাতে কতটুকু সম্ভব অসম্ভবের ব্যাপারটি আছে সেটা যদি আমাকে একটু করে ছোট করে বলতেন। টিকার কথাটাই বললাম, যে টিকার কথাটা আমি নিয়ে আসলাম, যে আর যেটা বাড়িয়েছে সেটা আমি মনে করি সঠিক। কারণ আমি আজকে কালকেও বারবার বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম যে 5 তারিখের পরে কি হবে। এখন 5 তারিখের পরে আমরা লকডাউন উঠিয়ে নিলে আমাদের এই বর্তমান যে অবস্থাটা আরো ডিটোরিয়েট করতে পারে, আরো অবনতি ঘটতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন যে বাড়িয়েছে সরকার, সেটা অবশ্যই আমি মনে করি খুবই সুচিন্তিত এবং খুব ভালো একটা সিদ্ধান্ত। জি ডক্টর বেনজির স্যার থাকুন, আপনি আমাদের সঙ্গে, আমি ফিরবো আপনার কাছে। আমি যেতে চাচ্ছি মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্যার আপনার কাছে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। যেটি জনস্বাস্থ্যবিদ বলছিলেন যে সবার আগে যেটি বড় দুশ্চিন্তার কারণ ছিল যে 5 তারিখের পর কি হবে। 5 তারিখের পর আমরা এখন দেখলাম 10 তারিখ পর্যন্ত একটা তো নিশ্চয়তা আছে, লকডাউন। কিন্তু এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে, তাহলে এই 1 কোটি মানুষের গুরুত্ব কারা পাবে, কারা তার 1 কোটি এই আওতায়, মানে প্রায়োরিটি বেসিসটা কাদের উপরে সবচেয়ে বেশি দেওয়া হবে, এবং 10 তারিখেও যদি সফলতা না আসে তাহলে আবার 10 তারিখের পর কি হবে, সেই ভাবনাও নিশ্চয়ই আপনারা ভেবে রেখেছেন। জি দেখুন, যেটি বলছিলেন আমাদের প্রফেসর বেনজির আহমেদ সাহেব,
যে আসলে আমাদের পরিকল্পনা ছিল যে টিকা দান কর্মসূচি যত বিস্তৃত করা যায় মানুষকে বেশি দেওয়া যায়, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে পারিপার্শ্বিক যে অবস্থা আমাদের পার্শ্ববর্তী দেশে যেখান থেকে আমরা টিকা পাচ্ছিলাম সেখানে অবস্থা খারাপ হওয়ার কারণে সেখান থেকে টিকা যখন আমরা পেলাম না এবং বিশ্বে যখন টিকা প্রাপ্তি খুব দুষ্কর একটা বিষয় ছিল, তো এখন কিন্তু যেটা হয়েছে আমরা 1,20,00,000 লোককে প্রথম ডোজ দিয়েছি, দ্বিতীয় ডোজ দিয়েছি আমরা 50 লক্ষ লোককে, আর আমাদের আজকে আপনার 6 লক্ষ টিকা আসছে, আমাদের হাতে আছে 1,17,00,000, তার মানে 1,23,00,000 আমাদের আছে। আমাদের আজকে বলা হয়েছে আরো 1 কোটি ডোজ আমাদের কাছে আসবে এই মাসের অগাস্টের মধ্যে। তাহলে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত টিকা কিন্তু আমাদের থাকছে। সেই জন্য আমরা বলছি যে বিশেষ করে যেটা আমরা আলোচনা করেছি, আমাদের কিন্তু দেখেন দীর্ঘদিন ধরে আমাদের যেহেতু এই বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হচ্ছে, অনেকে যাদের ছোট ব্যবসা তাদের কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে, আমাদের কিন্তু এগুলো বিবেচনা করতে হবে। এখানে মাস্কের কোনো বিকল্প নাই, আমরা চাই যে মাস্ক সকলে পড়ুক, কিন্তু তার মধ্যেও আমরা চাচ্ছি এই যে দোকান মালিকরা অনেকে টিকা ইতিমধ্যে নিয়েছেন, কিন্তু কর্মচারীরা তাদেরকে যাতে করে টিকার আওতায় আনতে পারি আমরা। তারপরে আপনি নিশ্চয়ই দেখলেন যে আমাদের পরিবহন, কারণ পরিবহন যদি আমাদের খুলতে হবে, সেখানে ড্রাইভার, কন্ট্রাক্টর, সুপারভাইজার তারা যেন টিকা নেন, শ্রমিক যারা রয়েছেন তারা যেন টিকা নেন, সেটা আমরা দেখবো। এরপরেও কিন্তু যাদের আপনার বেশ কিছু কোমরবিডিটি আছে, যাদের বেশ ভালনারেবল, যারা বিশেষ করে মনে করেন যে গর্ভবতী মাদের জন্য কিন্তু আমরা এই টিকার ব্যবস্থাটা পরামর্শ করেছেন আমাদের বিশেষজ্ঞরা, তারপরে সেটি কিন্তু আমরা প্রায়োরিটি হিসেবে নিচ্ছি। আবার একই সাথে কিন্তু আমরা যারা একটু বয়স্ক মানুষ, যাদের তেমন কোনো সমস্যা, হার্টের প্রবলেম আছে, কিডনি বা লিভারের প্রবলেম আছে, এরকম যাদের আছে, লাংসের প্রবলেম আছে, আগে থেকে রেসপিরেটরি কোনো ডিজিজ, তো তাদেরকেও আমরা কিন্তু চাইবো যে এই আওতার মধ্যে নিয়ে আসা। তো সেই জন্য আমরা কিন্তু উদ্বুদ্ধকরণ কাজটিও কিন্তু আমরা ব্যাপকভাবে করছি। আমাদের যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকটা জায়গা থেকে যাতে রেজিস্ট্রেশন করে, এবং রেজিস্ট্রেশন যাতে করে সহজ করে দেওয়া যায় একেবারে, সেটার জন্য আপনি দেখছেন যে স্পটে গিয়েও কিন্তু যদি তার ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে, করে সে কিন্তু একটা নির্ধারিত দিন নিয়ে সেটা করতে পারবে। এছাড়াও কিন্তু আপনার আমাদের যে ইউনিয়ন পরিষদ গুলো আছে সেখানে কিন্তু আমাদের তথ্য সেবা কেন্দ্র আছে, সেখান থেকে করতে পারবে, আমাদের যেখানে থেকে টিকা দেওয়া হচ্ছে সেখান থেকে করতে পারবে। এছাড়াও কিন্তু আমরা ভলান্টিয়ার্স, আমরা চাচ্ছি যে বিভিন্ন জায়গায় ভলান্টিয়ার্স আমাদের রাখতে, যারা যেখান থেকে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে, এনজিও কর্মী থেকে শুরু করে, তারাও সেখানে সহযোগিতা করবে এই রেজিস্ট্রেশন করার জন্য। তো যে বিষয়টি হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমরা মনে করছি যে আমাদের কিন্তু এখন টিকাগুলো আমরা আনতে পারবো বা আমরা পেতে পারবো, সেরকম একটি জায়গা তৈরি হয়েছে, সেরকম একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই টিকা মানুষকে টিকাটা দিয়ে দেওয়া, আওতায় নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের। মাননীয় মন্ত্রী, আরেকটি যে প্রশ্ন আমি করতে চাই আপনাকে, যে লকডাউনের মধ্যেই তো আমরা আছি, এবং যে ঈদ পরবর্তী যে 23 তারিখ থেকে লকডাউনটা শুরু হয়েছিল এখনো চলছে, সেই লকডাউনে মানুষের নানাবিধ প্রশ্ন ছিল, অনেক কিছু করেছে মানুষ, এবং বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু ঈদ পরবর্তীতে যে লকডাউনটা আপনারা ঘোষণা করলেন, সেখানে কিন্তু মানুষের একটা বিশ্বাসের জায়গা, এবং শতভাগ মানুষ মেনে চলছিল, কারণ গার্মেন্টস প্রতিষ্ঠান সব বন্ধ ছিল। কিন্তু আবার মাঝখানে যে ভেস্তে যাওয়া যে দৃশ্য দেখলাম 7 দিনের দিন, এমনি তো লকডাউন ভেঙে গেল কিংবা ভেস্তে গেল, তাহলে এটিকে আবার 10ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে কি লাভ হলো? এটি যেমন একটি প্রশ্ন, তেমনি বলছেন যে 1,17,00,000 টিকা এই মুহূর্তে আছে, 1 কোটি টিকা আরো আসবে। কিন্তু গার্মেন্টস, আপনি নিজেই বক্তব্য দিয়েছিলেন যে একটি সেক্টরের কারণে বারবার আমাদের লকডাউনটা পিছিয়ে পড়ছে, কিছু ব্যবসায়ী কথা রাখেনি। কিন্তু সেই ব্যবসায়ীরা যদি আবার সেই 1 কোটি টিকা তাদের 40 লাখ ওয়ার্কারের জন্য আপনাদেরকে চাপ দিয়ে নিয়ে নেয়, তাহলে সাধারণ মানুষের কি ঘটবে? না, আমরা কিন্তু দিতে থাকবো আমাদের পাওয়া সাপেক্ষে। সব শ্রেণীর মানুষ যাদের প্রায়োরিটি আছে তারা যেন সকলেই কিছু কিছু পেয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখবো। শুধু এক জায়গায় দিতে হবে তা না, কিন্তু আমরা কিন্তু দেখবো, যেটা বললেন যে ওই যে স্প্রেডার যারা আছেন, আমাদের প্রফেসর বেনজির আহমেদ সাহেব যে কথাটি বললেন, সেটি কিন্তু আমাদের টার্গেট, যে সুপার স্প্রেডার যারা আছে কিন্তু আমাদের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন, সেখানে আমাদের অনুষ্ঠান কিন্তু সরাসরি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই যাতে করে পাই, যাদের পাওয়ার প্রয়োজন এখন এই মুহূর্তে, তাদেরকে যাতে করে আমরা দিতে পারি, সেটা আমরা অবশ্যই দেখবো। একদিকেই যে চলে যাবে সেটা কিন্তু এরকমটা থাকবে না। আরেকটা জিনিস যেটি বললেন, আপনি দেখেন আমরা কিন্তু এই যে ঈদের পরে এই যে 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রায় 8 দিন, এই 8 দিন অন্তত কিন্তু আমরা একটা ভালো
আমরা বিধিনিষেধ করতে পেরেছি। এই জন্য সকলকেই আমরা কিন্তু অফিসগুলো বন্ধ রেখে, রপ্তানিমুখী কলকারখানাগুলো বন্ধ রেখে কিন্তু এইটা আপনি বলতে পারেন এটা একটা পজিটিভলি দেখতে হবে আমাদেরকে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যাদের কাছ থেকে আপনি কাজ নিয়েছেন বাকি 6 দিন কেন পারলেন না, সেটি তো বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। এটা আসলে ব্যাপারটা হচ্ছে এই জন্য ওই বিষয়টা আপনাকে ভাবতে হবে, কারণ যারা আমাদেরকে এই যে ফরেন কারেন্সিটা এনে দিচ্ছে, যে ফরেন কারেন্সি দিয়ে আপনি এই যে ওষুধ সামগ্রী কিনছেন, ভ্যাকসিন কিনছেন, এবং এই যে আমাদের মেশিন, আরটিপিসিআর মেশিন থেকে শুরু করে অক্সিজেন কিনছেন, সেই যারা এটা তৈরি করে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে চুক্তি আবদ্ধ, মানে কি বিজনেসের কিন্তু একটা কমিটমেন্ট থাকে। বিজনেস কমিটমেন্টের বিষয়টি হচ্ছে যখন তারা ফেল করবে, মার্কেট কিন্তু খুব কম্পিটিটিভ, এটা কিন্তু বাস্তবতাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু এখানে সরলীকরণ করলে চলবে না, এই জায়গাটাই হচ্ছে আমরা দেখতে হবে। আমি কথা দিয়েছি যে তাদেরকে এতদিনের মধ্যে তাদের কাজটিকে ডেলিভারি দিব, কিন্তু যখন সেটা ফেল করবে তখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভাবমূর্তি। সেই বিষয়টা আমাদের জি স্যার, আমি একটু থামিয়ে দিই এই কারণে, স্যার আমি থামাই এই কারণে, আপনি যেটা বলছিলেন আমাদেরকে ভাবতে হবে, মানে অর্থনীতির জায়গাটাকে ভাবতে হবে। সেই জায়গা নয় আমরা ভেবেই নিলাম যে এই ভাবনা থেকে বাকি 6 দিন শিথিল করা হলো, গার্মেন্টস কলকারখানা খুলে দেওয়া হলো। কিন্তু স্যার আপনারা ঈদ পরবর্তী যে 23 তারিখ থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত তো জানালেন 5 আগস্ট পর্যন্ত, সেই যে 14 দিন, সেই সময় কি স্যার আপনারা এই ভাবনাটা ভেবে রাখেননি কেন তাহলে? না, আমরা চেয়েছি, আমরা জানি যে এর আগেও যখন আমরা বিধিনিষেধ দিই তখন কিন্তু রপ্তানিমুখী শিল্প কলকারখানাগুলোকে কিন্তু আওতা বহির্ভূত রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন, কারণ তাদের কিন্তু আওতায় আনা যায়নি, কারণ তারা কিন্তু বাইরেকার যে চাহিদা অনুযায়ী তাদের কাজ করতে হয়। বরং আমরা একটা সুযোগ গ্রহণ করেছিলাম যে এই সুযোগে ঈদের সময়তে তারা বাড়ি যাবে, তাদেরকে আমরা বাড়িতে রেখে দেব এবং তারা যেন ওখানে থাকে। এবং আমরা কঠোরতাও রেখেছি, বাইরে যেখানে বিজিবি ছিল, সেনাবাহিনীর সদস্য ছিল, পুলিশ সদস্যরা ছিল, যথেষ্ট পরিমাণ কড়াকড়ি করার চেষ্টা করেছি, কারণ এই সংক্রমণের চেইন ভাঙার জন্য এ ধরনের কর্মকাণ্ড আমাদের প্রয়োজন। তো সেই জন্য আমি বলবো যে 8 দিনের সুযোগটা সরকার গ্রহণ করেছে, এটা পজিটিভলি আমরা নিতে চাই। জি জি, জনাব ফরহাদ হোসেন আপনি থাকুন আমাদের সঙ্গে। ডক্টর বেনজির আহমেদ, আমি আপনার কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি। আমরা তো একটা লকডাউনের মধ্যেই আছি, আবার 10 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, কিন্তু এই যে বাড়ানো এবং কমানো, এই মাঝখান থেকে আসলে যে দৃশ্য আমরা কদিন ধরে দেখেছি, সেইখানে লাভটা কি হলো, এবং 1 সপ্তাহের মধ্যে 1 কোটি ভ্যাকসিন মানুষকে দেওয়া হবে, সেই জায়গাটা কতটুকু? আপনি যদিও শুরুতেই এর ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু ভ্যাকসিন এবং যে লকডাউন, সেই যদি 1 কোটি ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছানো না যায়, তাহলে সেই ক্ষেত্রে 10 তারিখের পর লকডাউনটা কি হবে, এবং যে লকডাউনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেশ যাচ্ছে, সেটার আসলে সফলতা আমরা পাচ্ছি, নাকি আরো কদিন পর এর কুফলতা কি ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাবো? কারণ মৃত্যু এবং শনাক্তের হার কিন্তু কমছে না। না, সময় আসলে এর আগে আমাদের 2বার কিন্তু লকডাউন দিয়ে আমাদের দেশের মন কমানো সম্ভব হয়েছে, এবং একেবারে সাম্প্রতিক মার্চ এপ্রিলে যে আমাদের সংক্রমণটা বেড়ে গিয়েছিল, সেখানে লকডাউন কিন্তু ভালো ফল দিয়েছিল। কিন্তু আনফরচুনেটলি এইবারে আসলে এই ভেরিয়েন্টটা হলো ডেল্টা ভেরিয়েন্ট, এটা খুবই ছোঁয়াচে। তো এটা যে লকডাউন আগের সাথে এবারে যে খুব পার্থক্য আছে তা কিন্তু নয়। আগের বারও লোকজন যাতায়াত করেছে, এবারও লোকজন যাতায়াত করছে, কিন্তু আন্তঃজেলা পরিবহন কিন্তু এবারেও বন্ধ, একেবারে যথেষ্ট ভাবেই বন্ধ। এবং ধরুন একদিনে বাংলাদেশে গড়ে প্রায় 1 কোটি মানুষ এক শহর থেকে আরেক শহরে যায়, তো সেইটা যদি বন্ধ থাকে সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। মানে আমি এইভাবে দেখি এটাকে, যদি আন্তঃজেলা পরিবহন বন্ধ না থাকতো, লকডাউনটা না থাকতো, তাহলে ডেল্টা ভেরিয়েন্ট দিয়ে এখন আমাদের একটা বিস্ফোরণ হতে পারতো, ভারতের মতো অবস্থা হতে পারতো আমাদের। ইতিমধ্যেই আমাদের পথে ঘাটে মানুষ মরতে। কিন্তু বেনজির স্যার, যে ফেরার দৃশ্যটা দেখলাম, সেই বিস্ফোরণের অপেক্ষাটা আমাদের কবে নাগাদ, কতদিন পর্যন্ত করতে হবে? এটার মধ্যেও তো ডেল্টা ভেরিয়েন্ট ছিল এবং আছে। ধরুন 50-60 লাখ লোক ফিরেছে একদিন, আর প্রতিদিন যদি 1 কোটি লোক এক শহর থেকে আরেক শহরে যায়, তাহলে কিন্তু সেটার পরিমাপটা বিশাল প্রত্যেক দিন। তাহলে তার মানে হলো যে এতদিন লকডাউন, প্রত্যেকদিন এই সংখ্যক লোক এক শহর থেকে আরেক শহরে যেত। তো সুতরাং আমি মনে করি হয়তোবা যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবাই চেষ্টা করেছিলেন যে সবাই যেন এটা মানে, এবং ঘোষণাও দিয়েছিলেন, তারা নানা উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু এটাও তো সত্য, একটা গণতান্ত্রিক দেশে নানা পক্ষের প্রেশার থাকে, সেগুলোও মানতে হয়। তো তারপরেও আমি মনে করি যে যেটুকু লকডাউন চলছে, আপনারা যেটুকু ব্যত্যয় দেখেন, আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিতে তারপরেও মনে করি যে আসলে কিন্তু এর কোনো বিকল্প নেই।
আপনি আরেকটা কোনো বিকল্প দেখাতে পাচ্ছেন না যেটা দ্বারা এই লকডাউনে যেটুকু আমরা ভালো পাচ্ছি ফলাফল সেটা পেতে পারতাম। টিকা আমাদের হবে, টিকা ভালোভাবেই হবে। আমাদের আগে 3টা বাধা ছিল, লোকজনের অনাগ্রহ, আমাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা এবং টিকা কেন্দ্র দূরে হবে। কিন্তু স্যার আমি যে স্যার একটু বেয়াদবি নেবেন না স্যার, আমি যে জায়গাটা একটু থামাই যে আমাদের পার্সেন্টেজের হার কিন্তু এখনো 30-এর ঘরেই আছে, নামেনি শনাক্তের হার। তো সেই জায়গাতে 10 তারিখ পর্যন্ত আরেকটি বিধিনিষেধ 10 আগস্ট, কিন্তু 10 আগস্টের পর্যন্ত যদি এই একই শনাক্তের হার থাকে তাহলে কি আরও লকডাউন না বাড়িয়ে কোনো উপায় আছে কি? আর যদি লকডাউন আরও বাড়াতে হয় তাহলে সেখানে একটা প্রশ্ন দাঁড়ায় অর্থনীতি, সেই জায়গাটাতে বা অর্থনীতি বা কোথায় দাঁড়াবে? এখন দুটো বিষয় যখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে, এখন এখানে তো সমন্বয় করাটা ভীষণ কঠিন। ধরুন আমাদের ধারণা যে আগস্ট মাস পুরোটাতেই আমাদের সংক্রমণের যে বর্তমান ধারা সেটা চলতে থাকবে পুরোটাই, মোটামুটি, হয়তো একটু কিছু কম বেশি হবে। এখন আসলে দেখবার বিষয় যে এই 10 তারিখের পরে এখন সরকার কি করে। আমার মনে হয় এর মধ্যে আমরা একটা চিত্র পাবো, আরেকটা 3টা চিত্রের একটা পাবো। একটা হলো নিম্নমুখী হওয়া, একটা এরকমই চলা, আর একটা ঊর্ধ্বমুখী হওয়া। তো যদি ঊর্ধ্বমুখী হয়, সরকার যে ঘোষণাই দিক, এখন সরকার তো গণমানুষের জন্য, এটা একটা গণতান্ত্রিক সরকার, তারা তখন নিশ্চয় পুনর্বিবেচনা করবেন। সেক্ষেত্রে আমরাও হয়তো এর মধ্যে আলোচনা করব, আমরা চেষ্টা করব কোনো পরামর্শ দিতে। সরকার বিবেচনা করে দেখবেন যে মনে করেন সব মিলিয়ে সেটাই নেবেন। তো তারপরেও আমি মনে করি যে একটু ব্যত্যয় ঘটলেও আমাদের সরকার যেটুকু করছে সেটাকে সাধুবাদ না দিয়ে উপায় নেই। তবে এটাও ঠিক যে ডেল্টা ভেরিয়েন্টটা খুবই সিরিয়াস, এটা সারা বিশ্ব এটা নিয়ে চিন্তিত, সুতরাং আমাদেরকেও এটা হালকা করে দেখা যাবে না, এইটুকু এটা সবার দেখতে হবে যে আমরা যেন হালকা করে না দেখি এটা। স্যার থাকুন আপনি আমাদের সঙ্গে। মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্যার, আমি আপনার কাছে যেতে চাই যে বিষয়টা নিয়ে, যে আজকে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তটা আমরা জানতে চাচ্ছি এই কারণে যে এই সিদ্ধান্তটা আসলে সমন্বিতভাবে কারা নিয়েছে। কারণ অনেক সময় আমরা দেখি জাতীয় কোভিড কমিটি, পরামর্শ কমিটি যারা আছে তারা বলে থাকেন আমরা যে সিদ্ধান্ত দিলাম সেটা মানা হলো না, কিংবা আমরা তো এমন সিদ্ধান্ত দিইনি। কিন্তু আজকে যে সর্বশেষ রোডম্যাপটা দেখতে পাচ্ছি 10 আগস্ট পর্যন্ত, সেই সিদ্ধান্তটা কি আসলে কোভিড কমিটি, জনস্বাস্থ্যবিদ সবার সর্বসম্মতিক্রমে কিনা, নাকি এটা একতরফা, কালকে এসে ওনারা বলবে আমরা তো এই সিদ্ধান্ত দিইনি? এই জায়গাটা স্যার একটু পরিষ্কার হতে চাই। না, আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে পরিস্থিতিগুলো নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি বা আমাদের বিশেষজ্ঞ কমিটি এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলছেন, এগুলো কিন্তু আমরা কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু উপাত্তগুলো আমাদের কাছে আছে। এবং বর্তমান পরিস্থিতি কি, কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের যে প্রস্তাবনা আছে সেগুলোকে নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করেছি। এবং আলোচনার মধ্যে আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা যে 10 তারিখের পরে যে আমরা সীমিতভাবে, যদি দেখেন একটা বিষয় হচ্ছে যে এইটা গ্রাম পর্যন্ত যেহেতু ছড়িয়ে গিয়েছিল এবং এখনো গিয়েছে, এবং সেটা কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলো থেকে শুরু, সেটা বেনজির আহমেদ সাহেব জানেন, উনিও বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন যে এটা কিন্তু গ্রাম পর্যায়ে চলে গেল। এখন গ্রাম পর্যায়ে চলে গেলে গ্রামের মানুষ কিন্তু মূলত আপনার এই যে মাস্ক পরাতে, এই যে অভ্যস্ত করানো বা এই বিষয়গুলো কিন্তু তারা খুব সিম্পল জীবনযাপন করেন এবং তারা কিন্তু এরকমটাতে অভ্যস্ত নন। তো সেক্ষেত্রে কিন্তু যেটা হয়েছে, আমরা কিন্তু এই যে 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যে আমরা বিধিনিষেধ দিলাম, এগুলোর কারণে কিন্তু দেখা গেছে প্রত্যেকটা যেভাবে বেড়ে যাচ্ছিল, করোনাটা বেড়ে যাচ্ছিল, ওটা কিন্তু একটা জায়গায় এসে থেমে গেছে। এবং এটা কিন্তু ইটস এ গুড সাইন যে একটা জায়গায় থেমেছে মানে ওইটা কাজ করছে। তার মানে তা না হলে যদি ওইভাবে বাড়তো, যেভাবে জিওমেট্রিক হারে যেটা বাড়ছিল, তাহলে কিন্তু এটা ফিগারটা অনেক বড় হয়ে যেত। আমরা এর মধ্যে যে চিন্তাটা করেছি, অবশ্যই আমাদের প্রায়োরিটি দিতে হবে, কারণ আমরা দেখছি যে ভ্যাকসিন নিলেও পৃথিবীতে, আমেরিকাতে আবার বেড়ে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে বেড়ে যাচ্ছে, বিভিন্ন দেশ যারা ভ্যাকসিন নিয়েছে তাদের ওখানে বাড়ছে। তো সেখানে উপায় হচ্ছে আমাদের মাস্ক পরানোটা, এটা শতভাগ নিশ্চিত করতে হবে। আজকের কিন্তু আলোচনাতে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি কিভাবে আমরা এই মাস্ক পরানোর ব্যাপারটা, সেখানে আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেখানে কিন্তু একটা প্রস্তাবনা আছে, সেটির উপরে কমিটি, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি, এবং মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে একটা নির্দেশনা গেছে। এবং আমরাও কিন্তু একটা চিন্তা ভাবনা আজকে আলোচনাতে করেছি যে প্রত্যেক পাড়া মহল্লাতে আমরা কমিটি করে সেখান থেকে মানুষজনকে, আত্মীয়রা নিজেরা নিজেদেরকে আমাদের সচেতন করা, উদ্বুদ্ধ করা এবং মাস্ক বিতরণ করা, সেই বিষয়টি কিন্তু আমরা ব্যাপকভাবে করব। একই সাথে আমাদের প্রশাসনিকভাবে এই রোগ সংক্রামক আইন যেটা আছে,
সেই আইন, নির্মূল আইন, সেই আইন অনুযায়ী কিন্তু আমরা যাতে করে কঠোর ব্যবস্থা আমরা অব্যাহত রাখি। আমরা সব দিক থেকে যাতে করে চেষ্টা করি, এক হচ্ছে সেখানে এনজিওকে ইনভলভ করা সহ যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান, সবাইকে এর সাথে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং সকলকে সম্পৃক্ত করে আমরা ছোট ছোট করে কমিটিগুলো, যাতে করে একটা ছোট এলাকা নিয়ে কমিটিগুলো কাজ করতে পারে, সেখান থেকে মোটিভেশনাল কাজটা চলবে। একই সাথে কিন্তু এই যে আজকে মাননীয় সভাপতি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে কথাটা বলেছেন, এটা কিন্তু আপনার একটা সতর্ক করে দেয়া, আপনারা টিকা নেবেন না, মাস্ক পরবেন না, ঘুরবেন, এই জিনিসটাকে একটু সতর্ক করে দেওয়া, সেটি কিন্তু এখান থেকে তার কথা থেকে যে জিনিসটা এসছে, তো সেটা কিন্তু আমরা দিতে চেয়েছি। এবং আমরা প্রশাসনের পক্ষ থেকেও যাতে করে আপনার আইন শৃঙ্খলা বাহিনী তারাও যাতে করে কঠোরতা দেখায় এক্ষেত্রে, কারণ যিনি মাস্ক ছাড়া ঘুরছেন তিনি শুধু নিজে আক্রান্ত হচ্ছেন না, অন্যকে আক্রান্ত করছেন। অন্যকে আক্রান্ত করার অধিকার তো আমাদের নাই, সেটিও আমাদের দেখতে হবে, যে সেই জন্য সকলকে সহযোগিতা করতে হবে। তো আমার মনে হয় যে যেহেতু আমাদের এই গ্রাম পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, এখন যদি আমরা গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক আমরা যদি কমিটিগুলো করতে পারি এবং একই সাথে যদি আমাদের প্রশাসনিক তৎপরতাগুলো আমরা আরো বাড়াতে পারি, এবং একই সাথে কথা হচ্ছে কিভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো আরো কিভাবে শিশুদেরকে আমরা আকৃষ্ট করতে পারি, তারা তাদের পিতা মাতাকে বলবে এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে যাতে করে তারা বাইরে বেরোলেই ছোট শিশু, বাচ্চা, ছেলে মেয়েরা তার বাবা মাকে মাস্ক দেবে যে তুমি যাচ্ছ, তোমাকে আমরা চাই যে তুমি সুস্থ হয়ে ফিরে আসো। সেই জন্য তারাও যাতে করে খুব আকর্ষণীয় ভাবে অ্যাডভার্টাইজমেন্ট আমরা তৈরি করতে পারি। আমরা সব ধরনের প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে আজকে বিভিন্ন সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি, কৌশলগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সেগুলোই কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী, আমি একদম পরিষ্কার হয়েছি, কিন্তু আরেকটু যে বিষয় আপনার কাছে জানতে চাই যে 10 আগস্টের পর আসলে কি হবে যদি সংক্রমণ এই জায়গাতেই থাকে। আরেকটা বিষয় যে করোনা তো দেশ জুড়ে ছড়িয়ে গেছে এবং আপনারা দেশ জুড়েও ভ্যাকসিন পৌঁছানোর জন্য সব জায়গাতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু দেশ জুড়েতে কাজ হারানো মানুষও হয়েছে, তো তাদের ঘরে খাবারটা তো পৌঁছে দিতে হবে। যদি ইতিমধ্যে আপনারা অনেকগুলো প্রণোদনা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সকলেই খাবার পৌঁছে দিচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু সেটা আবার অনেকেই বলছে যথেষ্ট না, এবং 10 তারিখের পরও যদি আরো বাড়তে থাকে তাহলে সেই ক্ষেত্রে করণীয়টা কি হবে? এই সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রত্যেকটা আপনার উপজেলা এবং জেলা পর্যায়ে এই যে 333-তে যাদের খাবারের অভাব হবে সেটার জন্য কিন্তু পর্যাপ্ত টাকা রাখা আছে, এবং সেটি কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা এখনো সব জায়গাতে ব্যবহার করতে পারিনি, কারণ আগেকার যে বরাদ্দগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখনো ব্যবহার করছি। আমরা কিন্তু প্রত্যেকটা কমিউনিটিকে, যারা বিশেষ করে এই যে বাস শ্রমিক থেকে বাস ট্রাক শ্রমিক, তারপরে এমআরএফ শ্রমিক, তারপরে যে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন পর্যায়ে যাদের যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা এই খাদ্য সামগ্রীগুলো, সাহায্যগুলো আমরা দিচ্ছি। এর পাশাপাশি কিন্তু ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের উদ্যোগেও কিন্তু আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে এই যে কোনো মানুষ যাতে কষ্ট না পায়, আমাদের প্রত্যেকে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু সমাজের প্রতি দায়িত্ব রয়েছে এবং মানুষের জন্য দায়িত্ব রয়েছে। আমরা সকলকেই আমরা আহ্বান জানিয়েছি, তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে করছে, এবং আমাদের যে সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু আমরা মানুষের কাছাকাছি যাতে খাবার পৌঁছে যায়। আমাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, মূল সংগঠনগুলো আছে, আমাদের ইউনিয়ন ভিত্তিক বা থানা ভিত্তিক যে সংগঠনগুলো আছে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে করে কোনো মানুষ যাতে করে খাদ্য কষ্টে না থাকে, সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু আমরা সেগুলো করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু কোনো মানুষ যাতে কষ্ট না পায় সেটি আমরা দেখবো। আর যে বিষয়টি বললেন 11 তারিখ থেকে আমরা কিন্তু সীমিত পরিসরে আমরা খুলে দেব, তবে আমরা যখন খুলবো তখন অবশ্যই যাতে করে মানুষ 3টি কাজ খুব বেশি করে করে। একটা, অবশ্যই তাকে বাইরে বেরোতে গেলে মাস্ক পরতেই হবে, সেটা বাধ্যবাধকতার ভিতরে নিয়ে আসা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অবশ্যই যাতে করে মানুষ যখন বাইরে বেরোবে যাতে করে একটি শারীরিক দূরত্ব মেনটেন করে কথা বলে বা সেটি তো অভ্যস্ত হয়। সেই আমাদের যে কমিটিগুলো তৈরি করছি তাদেরকে আমরা বলে দিচ্ছি, তাদের আত্মীয় স্বজনকে তারা কিন্তু এগুলোতে অভ্যস্ত করাবে, এবং হাত ধোয়ার বিষয়গুলো। তো এই বিষয়টি কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিয়েই আমরা খুলতে হবে, কারণ অনেক মানুষ আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করেন, অনেকে কষ্টে আছেন, অনেকে আমাদের সকলের কথা কিন্তু সরকারকে চিন্তা করতে হচ্ছে। প্রতিনিয়ত রাষ্ট্রের একজন মন্ত্রী হিসাবে কিন্তু আমার কাছে একজন সাধারণ মানুষও ফোন দিয়ে কিন্তু তাদের কষ্টের কথাগুলো বলেন। এগুলো কিন্তু আপনাদের কাছে অনেক সময় আমরা বলতে পারি না, যে অনেক মানুষ কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে, তাদের কথাগুলো কিন্তু সরকারকে সবসময় বিবেচনা করতে হয়। তো সেই জন্য আমরা সাহায্য দিলেও তারা কিন্তু কাজ করতে চায়, কাজ করে তাদের পছন্দ মতো খাবার কিনে তারা খেতে চায়, তাদের সন্তানদের জন্য এটা জোগাড় করে দিতে চায়। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই তারা কাজ করবে, কিন্তু যাতে করে স্বাস্থ্যবিধি মেনে, যাতে করে নিরাপত্তার সাথে তাদের কাজগুলো সীমিতভাবে
করতে পারে, সেই জন্য আমরা ধাপে ধাপে আমরা এটা খুলে দিতে চাই। মাননীয় মন্ত্রী, সবকিছু বন্ধ রাখার পর, এত অনুরোধ করবার পর, এত ব্যবস্থা নেওয়ার পর কিছু মানুষ তো অসতর্ক এবং উদাসীন, তারা কিছুই শোনেনি, কিছুই করেনি। কিন্তু সবকিছু খুলে দেওয়ার পর, সেটা সীমিতই হোক আর একটু বড় পরিসরে সীমিত হোক না কেন, খুলতে হবে জীবিকার তাগিদে। সেখানেও যদি মানুষ না বোঝে, সেই জায়গাতে আইনের ব্যত্যয় যদি ঘটে, তাহলে আইনি প্রয়োগটার কঠোর হওয়ার কোনো জায়গা আছে কিনা, কিংবা আপনাদের কঠোর হওয়ার কোনো স্কোপ চিন্তা ভাবনা করছেন কিনা? কারণ মানুষ তো আসলে সহজ কথায় শোনে না, কিছু শোনেনি এতদিন পর্যন্ত। তাহলে সব খুলে দিলে কেন শুনবে মানুষ? শুনবে না, সেই জায়গায় করণীয়টা কি? দেখুন, অনেক প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। দেখেন, একটা মানুষ যখন আক্রান্ত হয় তখন তার বড় বড় অপারেশন করেও তাকে কিন্তু থামাতে হয়। তো সেক্ষেত্রে আমরা জানছি যে একটা মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর অর্থ হচ্ছে সে কিন্তু তার মৃত্যু ঝুঁকি আছে, সে আক্রান্ত হবে এবং সে আরো অনেককে আক্রান্ত করবে। অতএব তাকে যদি আমি একটু কঠোরতার মধ্য দিয়ে যদি তাকে আমি থামাতে পারি, মাস্কটা পরাতে পারি, সে নিজে বাঁচবে এবং অনেক লোক কিন্তু তার কাছ থেকে বেঁচে যাবে। অতএব সেখানে আমাদের আজকের আলোচনাতে কিন্তু আমরা চাচ্ছি যে আইনে যাতে করে সেরকম কঠোর প্রয়োগটাও হয় এবং যাতে করে তাদেরকে আমরা এই মাস্ক পরাতে অভ্যস্ত করতে পারি, মানুষকে বুঝিয়ে, এবং আমরা বলবো যে কিছুটা কঠোর হয়েই তাদেরকে মাস্ক পরানোর বিষয়টি সকলকে সচেতন করা। আইনের সেই শক্ত অবস্থানগুলো আসলে কি হবে? আইনের শক্ত অবস্থানগুলো যদি আমরা জানাতে চাই। আমরা আলোচনা করেছি আমাদের যে মোবাইল কোডগুলো থাকবে এবং আমাদের এখানে আইন আপনার প্রয়োগকারী যে সংস্থা আছে তারাও সেখানে খুব তাদের আইনের মধ্যে থেকে যাতে করে তাদের কঠোর একটা অবস্থানে থাকবে এবং সেটি যাতে করে আমরা খুবই অ্যাক্টিভলি আমরা করতে পারি এবং এখানে কোনো ছাড় থাকবে না, যথেষ্ট পরিমাণে ফাইনের ব্যবস্থা থাকবে এবং সেটি আমাদেরকে করতে হবে এবং এখানে আমাদের কঠোরতা আরো বাড়াতে হবে, সেটি আজকের আলোচনা হয়েছে। মাননীয় মন্ত্রী থাকুন আপনি আমাদের সঙ্গে। বেনজির স্যার, আমি অনুষ্ঠান প্রায় একদম শেষের পথেই বলা যায়, শেষ করবো আপনাকে দিয়ে। স্যার, আপনি শুনলেন মাননীয় মন্ত্রী যে জায়গাগুলো বললেন এবং ভবিষ্যতের জায়গাগুলো বললেন। আইনের জায়গাটা কঠোরভাবে, কঠোর হস্তেই দমন করা হবে যারা কথা শুনবেন না। কিন্তু 10 তারিখের পর কি হবে? সব তো খুলে যাবে। সেই জায়গাটা আসলে আইন দিয়ে কি সম্ভব, মানুষ যদি সচেতন না হয়? না, দেখুন, এই জনসম্পৃক্ততার যে কথাটা বলছে, আমি আসলে আমার জেলা গাইবান্ধে গিয়েছি ঈদের দিন 10 থেকে আসলাম। মাননীয় মন্ত্রী যেটা বলছেন আমি ওইটাই ওখানে অ্যাপ্লাই করতে চেয়েছি। ওখানে আমাদের ছাত্র সংগঠন আছে কিছু, তাদের নিয়ে আমাদের পৌরসভার চেয়ারম্যান ওনাদেরকে ডেকেছিলাম। গাইবান্ধা শহরে আমরা ওয়ার্ড ভিত্তিক একটা কার্যক্রম নিতে পারি, যেখানে আমরা যে আক্রান্ত রোগী তাকে সহায়তা দেব, তার চিকিৎসার, যেমন তাকে হাসপাতালে পাঠাতে হলে হাসপাতাল, আর একান্ত দরকার হলে ওখানে অক্সিজেন সিলিন্ডার দেওয়া। পাশাপাশি উনি যেন বাইরে না যান, 14 দিন যেন উনি পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকেন, এই আমরা এটা ভালো করে বোঝাবো। এবং এক একটা ওয়ার্ডের জন্য আমরা 10 জনের একটা টিম বানিয়েছি, যেখানে আমাদের ছাত্ররা থাকবে, ওয়ার্ড কাউন্সিলর থাকবেন, প্রয়োজনে আমাদের ডাক্তাররা সহায়তা দেবে, এদেরকে টেলিমেডিসিন দেবে। সব মিলিয়ে এটা যদি সারা বাংলাদেশের সকল ওয়ার্ডে করা যায় এবং এটা যদি 50 ভাগও সফল হয়, ওই লোকটাকে যদি আমরা ধরেন 10 দিন ধরেও বাড়িতে রাখতে পারি বা 7 দিন ধরে, তাহলে কিন্তু সংক্রমণ কমে আসবে। তো আমার মনে হয় এটা ভালো উদ্যোগ। এটা আগেও আমরা বলেছিলাম জনসম্পৃক্ত এই কার্যক্রমগুলো। তো লেট ইজ বেটার দেন নেভার। তো সুতরাং আমরা আশা করি এটা যেন আমাদের যখন লকডাউন বা অন্যান্যগুলো কাজ করবে না, সেক্ষেত্রে উৎসটাতে যদি আমরা হাত দিই, তাহলে আমার মনে হয় কিছু না কিছু কাজ হবে। তবে আমি মনে করব যে এটা যেন সিরিয়াসলি করা হয়। শুধু মানে করছি আমরা, বাস্তবে সিরিয়াসলি করছি না, সেটা যেন না হয়। তাহলে আমি মনে করি যে এটা দিয়েও কিছু হলেও উপকার পাওয়া যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের দুজন এবং সম্মানিত আরেকজন অতিথি ছিলেন, আমরা ওদের টেকনিক্যাল কারণে তাকে শেষ মুহূর্তে পাইনি। আমি 3 জন অতিথিকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি শেষে এসে শুধু এটুকুই বলবো যে সারা জীবন তো, সারা পৃথিবী তো আর ঘরবন্দি হয়ে থাকবে না। একদিন পৃথিবী উন্মুক্ত হবে, বাংলাদেশের মানুষকে একটু একটু করে সব কিছু খুলে দিতে হবে জীবন আর জীবিকার প্রয়োজনে। আমরা সকলেই ভ্যাকসিন পাবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনটা না পাচ্ছি, সম্মানিত আলোচকরা বারবার প্রতিদিন একই কথা বলছেন এবং সরকার সে চেষ্টাই করে যাচ্ছেন, বারবার বলছেন যে আপনি মাস্ক অবশ্যই পরবেন। এবং সরকার যে বিধিনিষেধগুলো দিয়েছে সেটাকে আপনারা অবশ্যই কিন্তু মনে করবেন না যে সরকারের বিধিনিষেধ আমরা কেন মানব। সরকার আপনাকে, আমাকে, আমাদেরকে বাঁচানোর জন্যই বিধিনিষেধগুলো দিয়েছেন। সুতরাং সরকার
আমাদের ভালোর জন্যই করছেন, সুতরাং সরকার ভালোর জন্য করছেন। কিন্তু আপনি যদি নিজের ভালোটা না বোঝেন তাহলে কিন্তু কেউই আপনাকে বোঝাতে পারবেন না। বারবারই বলা হচ্ছে যে ভ্যাকসিন আপনি পাবেন, কিন্তু এটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই সময়ের অপেক্ষা করতে গিয়ে আপনি আপনার জীবনটা হুমকিতে ফেলবেন না। অবশ্যই বিধিনিষেধগুলো মানেন, এবং 10 তারিখের পর হয়তো সীমিত আকারে সবই খুলে যাবে। হুড়মুড়িয়ে যেখানে ইচ্ছা যাবেন না প্রয়োজন ছাড়া। এটাই হচ্ছে আপনার, আমার এবং আমাদের করোনাকে ব্যক্তিগত জায়গা থেকে মোকাবেলা করার একমাত্র পন্থা। তাছাড়া কেউই কিন্তু বাঁচাতে পারবে না আমাদেরকে। পুরো নিজের জীবন এবং দেশটা তো আমাদের, তাই আমাদের ভালোটা আমাদেরকেই দেখতে হবে। ভীষণ সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন, এবং যা যা বিধিনিষেধগুলো আছে সকলেই মেনে চলবেন, এবং অবশ্যই মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না প্রয়োজন ছাড়া। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার দুজন।